This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি 9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। রাত 10:30 মানে নিউজ টপ 9 এর সময়। নিউজ টপ 9 এ আমরা প্রথমেই চোখ রাখি গুরুত্বপূর্ণ দুটো খবর। এই দুটো খবর ইন ডিটেইলস আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমি বিগ ওয়ালের মাধ্যমে আপনাদের সামনে সেই খবরটা প্রথমে তুলে ধরব। আমি পিসিআর কে একটু রিকোয়েস্ট করব এই বিগ ওয়ালের মাধ্যমে একটু দুটো খবর যে রাত 10:30 আমরা যে খবরে ফোকাস করছি খবরে তুলে ধরতে প্রথমেই অবশ্যই চোখ রাখতে হবে বিচারপতি গাঙ্গুলির বাড়িতে যে আজকে এসএলএসটি চাকরি প্রার্থীরা পৌঁছে গিয়েছিলেন। সেখানে কার্যত তারা কাতর অনুরোধ করেছেন তাদের চাকরির বিষয় নিয়ে। সুপার নিউমারি পোস্টে জটিলতায় নিয়োগ আটকে রয়েছে। 1280 জন চাকরি প্রার্থী, তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে মামলা জটে আটকে। সেই বিষয়ে আরও কথা বলতে তারা পৌঁছে গিয়েছিলেন বিচারপতির কাছে। 4 প্রতিনিধি তাদের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় কথা বলেন। এদিকে আমাদের নজর থাকবে, পাশাপাশি আমরা চোখ রাখবো পরের খবরে, অর্থাৎ আমাদের পরের ফোকাস আজকে রাত্রি 10:30টায় কুণাল ঘোষের বাড়িতে এসএলএসটি চাকরি প্রার্থীরা পৌঁছন। বিচারপতি গাঙ্গুলির বাড়ির পর তারা পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেতার বাড়িতে, কুণাল ঘোষের বাড়িতে। সেখানেও তারা কাতর আবেদন জানান এবং কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথা চাকরি প্রার্থীদের যে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। তারা বিচারপতির কাছে গেলেন, তারপরে আজকে পৌঁছলেন কুণাল ঘোষের সঙ্গে। চাকরি প্রার্থীদের সঙ্গে মধ্যস্থতা করেছিলেন কুণাল ঘোষ। তারপরে আজকে আবারও ফোনে কথা হয় চাকরি প্রার্থীদের সঙ্গে কুণাল ঘোষের। দুটো খবরে আমরা ইন ডিটেলস চোখ রাখবো। তবে প্রথমে একটু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যে এসএলএসটি চাকরি প্রার্থীরা পৌঁছেছিলেন সে খবরে আসি। সুপার নিউমারি পোস্টের জটিলতাতে নিয়োগে আটকে রয়েছে 1280 জন চাকরি প্রার্থী। চাকরি প্রার্থীদের 4 প্রতিনিধির সঙ্গে আজকে বিচারপতি কথা বলেন। আইনজীবীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন তিনি। একদিন সমাধান নিশ্চয়ই পাবেন চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু চাকরি যে পাবেন তা বলছি না। যারা বসে আছেন, কেন বসে আছেন? তারা আদালতে যাচ্ছেন না কেন? সকলে প্যানেলে তো রয়েছেন, প্রশ্ন তুলেছেন বিচারপতি। 200 বছর যদি এভাবে রাস্তায় বসে থাকেন তাহলেও কোনো সমাধান তারা পাবেন না। আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে, বহু লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কী হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যারা গিয়েছিলেন তাদের চাকরি কেন আটকে রয়েছে? যতটুকু আমরা জানতে পারছি, সুপার নিউমারি পোস্ট তৈরি করে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ করতে চেয়েছিল সরকার। নবম থেকে দ্বাদশে কর্মশিক্ষা, শরীরশিক্ষা চাকরি প্রার্থীদের জন্য শূন্য পদ তৈরি হয় ক্যাবিনেটে। নবম থেকে দ্বাদশে কর্মশিক্ষা, শরীরশিক্ষার 1280 শূন্য পদ ক্যাবিনেট তৈরি করে। ওই পদে কাউন্সেলিং প্রক্রিয়া চালায় স্কুল সার্ভিস কমিশন। 1280 জনকে সুপারিশপত্র দেয় এসএসসি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপার নিউমারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন, যা এখনও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের সম্মুখীন। ফলে সুপার নিউমারি পোস্টের নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। একই সময়ে আবার কর্মশিক্ষা, শরীরশিক্ষা চাকরি প্রার্থীদের নিয়োগপত্র স্থগিতাদেশ দিয়ে দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সুপ্রিম কোর্টে সুপার নিউমারি সমস্যা না মিটলে চাকরির ছাড়পত্র মিলবে না, তাই আজকে গান্ধী মূর্তির নিচের আন্দোলনকারীদের এই চাকরি। এই কর্মশিক্ষা, শারীরশিক্ষা চাকরির প্রার্থীরাই এর আগে বিকাশ ভট্টাচার্যের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন। আচ্ছা, এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির পরে কুণাল ঘোষের বাড়িতে এসএলএসটি চাকরি প্রার্থীরা আজকে পৌঁছন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির পরে তারা শটান চলে যান তৃণমূল নেতার বাড়ির সামনে। সেখানে অবশ্য কুণাল ঘোষের সঙ্গে তাদের ফোনে কথা হয়। চাকরি প্রার্থীদের সঙ্গে এর আগে আমরা দেখেছিলাম কুণাল ঘোষ তিনি মধ্যস্থতা করেছিলেন এবং তার মধ্যস্থতাতেই শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক হয় এই চাকরি প্রার্থীদের। আমরা দেখেছিলাম তিনি নিজে পৌঁছে গিয়েছিলেন ধর্ণা মঞ্চে এবং সেখানে কথা বলেছিলেন। সেখান থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলান, তারপর একটি নির্দিষ্ট ডেটে কুণাল ঘোষের মধ্যস্থতায় শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছিল। আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির পর পৌঁছে যান চাকরি প্রার্থীরা কুণাল ঘোষের বাড়িতে। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের নিয়োগের দাবিতে তারা সরাসরি চলে এসেছেন তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছেন কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষের বাড়িতে, এবং সেখানে এসে তারা কুণাল ঘোষের সাথে দেখা করার একটা প্রচেষ্টা করেছিলেন। যেহেতু ওদের সাথে 22 তারিখ বৈঠক আছে,
সেই হিসেবে আমরা ওনার কাছে দাবি রাখছিলাম যে আমাদের নিয়ে তাহলে সমস্যাটা কবে মেটাবেন। উনি ফোনে কথা বললেন আমাদের সাথে, 22 তারিখ দেখা করবেন আমাদের সাথে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি দুপুর 2টো। ফোনে কথা হয়েছে, ওনার যেটা বক্তব্য যে উনি সত্যি দুঃখ প্রকাশ করছে যে এই রাতে আমরা ওনার বাড়িতে এসেছি। উনি বলল আজকের আমাদের চলে যেতে 22 তারিখ 2টোর সময় যে ওনার অফিস রয়েছে সেই অফিসে দেখা করবেন। উনি বললেন যে আজকে তো বিশেষ কারণে বাইরে আছে, তো 22 তারিখ আসতে বললো। যদিও প্রাথমিকভাবে কুণাল ঘোষের তরফে আশ্বাস মিলেছে আগামী 22 তারিখ তাদের সাথে বৈঠকে বসবেন বলে টেলিফোনের মাধ্যমেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ক্যামেরায় অভিজিতের সাথে অরিত্র, TV9 বাংলা। প্রাথমিকে প্যানেল প্রকাশের স্থগিতাদেশ, 4 সপ্তাহে স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বিচারপতি অমৃতা সিনহার 2016 প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 12ই ডিসেম্বর 2014 সালে টেটের প্রেক্ষিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা আদালতে পেশের নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2 জন বিতর্কিত চাকরি প্রাপক। আগামী 3রা জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আজ বৈঠক। নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিনিট 20 আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল। সংসদ ভবনে বৈঠক শেষে বেরিয়ে মমতা বলেন 100 দিনের কাজে 1 পয়সাও কেন্দ্র দেয়নি, আবাসের বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র, অর্থ কমিশনের টাকাও বন্ধ করে রেখেছে, কেন্দ্র যা ব্যাখ্যা চেয়েছিল সব দেওয়া হয়েছে, 1,16,000 কোটি টাকা বকেয়া রয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী তাদের সব কথা শুনেছেন। রাজ্য ও কেন্দ্রের অফিসারদের যৌথ বৈঠক হবে, তথ্য আদান প্রদান করবেন রাজ্য ও কেন্দ্রের অফিসারেরা। বৈঠকে পরামর্শ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে বকেয়া মেটাতে বলেছি, প্রধানমন্ত্রী সময় বেঁধে দেবেন বলেছেন। বৈঠকের পর জানালেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, अगर कोई गलती हो तो आप रुपया रुक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो, मैंने वो क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए, सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हम टाइम बाइंडिंग्स करेंगे। আমরা ভ্রষ্টাচারী, চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয়, যেটা কোনো পৈতৃক কারোর সম্পত্তি নয়, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ, মিথ্যাবাদী, পরিবারবাদী, তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আকণ্ঠ অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার। দিল্লিতে মোদি মমতা বৈঠকের দিনই নবান্নের শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন 3 বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে। একদিকে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ আর অন্যদিকে বিরোধী দলকে বঞ্চনার অভিযোগ। নবান্নে হঠাৎ শুভেন্দুর অভিযান, হাতে ছিল পোস্টার, বাংলার মানুষকে বঞ্চিত করছে রাজ্য, অভিযোগ শুভেন্দুর। মুখ্য সচিবকে বঞ্চনার তথ্য বিরোধী দলনেতার। নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন বাংলায় বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে, বিজেপি বিধায়কদের বৈঠকে ডাকা হয় না, রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গেছেন বঞ্চনার কথা বলতে। আমরা পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার, এটা বলতে এসেছিলাম। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয়, আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা যুক্তি, তথ্য, ডাটা দিয়ে এখানে বলে গেলাম। মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম এইভাবে রাজ্যে বিরোধীদের বঞ্চনা, জনগণের বঞ্চনা। নবান্নতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে
এক ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়বো না, আপনাকে তাড়া করে বেরোবো। লোকসভা ভোটে বাংলার তৃণমূল কংগ্রেস জোটের বিপক্ষে প্রদেশ কংগ্রেসের অধিকাংশ সদস্য। খবর সূত্রে আসন রফা নিয়ে বৃহস্পতিতে ফের বৈঠকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বাংলায় 2টোর বেশি আসনই কংগ্রেসকে ছাড়া হবে, খবর তৃণমূল সূত্রে। পরে খবরে আসছি, সিআইডির বিরুদ্ধে মানসিক নিগ্রহের অভিযোগ আইনজীবী প্রতাপ চন্দ্র দের। কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে বিচারপতি স্ত্রীর বিরুদ্ধেও মিথ্যে বয়ান লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ সিআইডির বিরুদ্ধে। এই সব অভিযোগ উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে। এর আগেও সিআইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন পেশায় আইনজীবী প্রতাপ চন্দ্র। প্রতাপ চন্দ্রকে কুকথা বলার পাশাপাশি তার উপরে মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে অভিযোগ। প্রতাপ চন্দ্রের অভিযোগ, সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা, বাড়ি, গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা। সুপ্রিম কোর্টে একদিকে অভিষেক ব্যানার্জি গিয়ে বলছে বিচারপতি পাল্টাতে হবে, বেঞ্চ পাল্টাতে হবে, আর অন্যদিকে রাজ্য সরকার তার পিসি সিআইডিকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। তো বাংলায় 2 2 4 হয়, ইংরেজিতে 2 2 4 হবে না? আর 420 মিলিয়ে 420 হবে না? গোটা রাজ্য প্রশাসন পুলিশকে দিয়ে, সিআইডিকে দিয়ে এই 420 গিরি করছে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। বাইরনের ধুলিয়ান এবং সাগরদিঘির বাড়িতে আয়কর হানা, বিড়ি কারখানা এবং হাসপাতালেও তল্লাশি। বাইরনের বাড়ি থেকে 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘিতে জয়ী হন বাইরন বিশ্বাস, তারপরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার তার বাড়িতেও এজেন্সির হানা। মোদী মমতা বৈঠকের দিনেই দলবদলু বিধায়কের ডেরাতে আয়কর হানা। এদিনে অসুস্থ বাইরনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খবরে আসছি, অরণ্য ভবনে ইডির অভিযানে বড়সড় সাফল্য। বালুর গুপ্তধনের হদিশ। জ্যোতিপ্রিয় চেম্বারে মিলেছে 10 কোটির ফিক্সড ডিপোজিট এবং জীবন বীমার নথি। বেশ কিছু নথিতে নাম রয়েছে মন্ত্রীর। প্রচুর খালি স্ট্যাম্প পেপারও উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে যেন রীতিমতো দক্ষযজ্ঞ। অরণ্য ভবনে মন্ত্রীর ঘরে চিরুনি তল্লাশি, তাতেই কিন্তু কেল্লাফতে। ইডি সূত্রে খবর মিলেছে গুপ্তধনের চাবিকাঠি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে মিলেছে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বীমার নথি, এছাড়াও আরও কত কি। এর আগে চার্জশিট জমা দেওয়ার সময় বালুর বিপুল সম্পত্তির কথার দাবি শোনা গিয়েছিল গোয়েন্দাদের গলায়। জানা গিয়েছে চার্জশিটে যে তথ্য ছিল তার বাইরে নতুন করে আরও এই 10 কোটি টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এছাড়াও 600-র বেশি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার মিলেছে মন্ত্রীর চেম্বার থেকে। ওই ব্ল্যাঙ্ক পেপার থেকে কি তাহলে আরও নথি তৈরি করার পরিকল্পনা ছিল? মন্ত্রীর অফিসে বসেই সম্পত্তির হাত বদল করতে এই বিপুল সংখ্যক স্ট্যাম্প পেপার মজুত করা হয়েছিল। সম্পত্তির যে সমস্ত নথি পাওয়া গিয়েছে তার কিছু জায়গায় মন্ত্রীর নাম রয়েছে বলে ইডি সূত্রে খবর। এছাড়াও প্রচুর বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলেও জানা গেছে। খাদ্যমন্ত্রী থাকাকালীন এই সম্পর্কিত যে দুর্নীতি হয়েছিল, রেশনের দুর্নীতি হয়েছিল, তার নথি বন দপ্তরে এলো কী করে? তদন্তকারীদের একটা অংশ কিন্তু এটাও মনে করছে যে রাজ্য পুলিশের নিরাপত্তা ঘেরাটোপে থাকা এই অরণ্য ভবনে কখনোই হয়তো এই সংক্রান্ত নথি কোথাও বেহাত হবে না বা সেফ কাস্টাডিতে থাকবে বলে মনে করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই কারণেই সেই সম্পর্কিত সমস্ত নথি খাদ্য দপ্তরের বদলে বন দপ্তরে তার যে চেম্বার সেখানেই বিভিন্ন জায়গায় রেখেছিলেন। সূত্রের খবর, বিভিন্ন ড্রয়ার থেকে শুরু করে বিভিন্ন টেবিলের নিচে বিভিন্ন জায়গা থেকে এই সম্পর্কিত নথি তারা বাজেয়াপ্ত করেছেন। নিয়োগ দুর্নীতির তদন্ত, সেখান থেকে পুরো নিয়োগ দুর্নীতিতে ভুরি ভুরি অভিযোগ, সেখান থেকে তারপর রেশন দুর্নীতি নিয়েও শোরগোল। এ যেন কার্যত চেনারি অ্যাকশন চলছে। রেশন কেলেঙ্কারির তদন্তে প্রথমে গ্রেফতার হয় বাকিবুর রহমান। ইতিমধ্যেই যার সম্পর্কে দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে ইডি দাবি করেছে একা বাকিবুরই পকেটে পড়েছে দুর্নীতির 1000 কোটি টাকা। কিছুদিন আগে আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এই খাদ্য দুর্নীতি অর্থাৎ একদিকে বন্টন, অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলেছে 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ 2021 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর বদলের পরও এই দুর্নীতি রমরমিয়ে চলছিল।
সেই সূত্রেই অরণ্য ভবনে হানা এবং যা দেখা যাচ্ছে সেখানেও খুলে গেল প্যান্ডোরার বাক্স। সরকারি দপ্তরে যদি নিজের লুঠের সম্পত্তি লুকিয়ে রাখা হয় তাহলে এই সরকারটা কি সরকার? আদৌ এটা রাজনৈতিক দল কিনা, আদৌ এটা সরকার কিনা, সেটা নিয়ে মানুষ সিদ্ধান্ত নেন। আমরা একতরফা শুনছি। যার বা যাদের বিষয়ে বলা হচ্ছে তিনি বা তার আইনজীবী যতক্ষণ না তার ডিফেন্সে কিছু বলছেন, জাস্টিফাই করতে পারছেন কি করতে পারছেন না, সেটা না দেখে কিভাবে বলবো? যে বিপুল পরিমাণ সম্পত্তি থেকে শুরু করে নথির হদিশ পাওয়া গেছে, তা এ রাজ্যের যে খাদ্য দুর্নীতির তদন্ত করছে ইডি, সেই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে এমনটাই ইঙ্গিত ইডি আধিকারিকদের। যে বিপুল পরিমাণ সম্পত্তির নথি এবং অন্যান্য নথি পাওয়া গিয়েছে সেগুলো তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন এবং কোথাও একটা ইঙ্গিত আসছে যে এই বিপুল নথি থেকে আরও একটা নতুন দুর্নীতির হদিশ মিলতে পারে এবং সেই সম্ভাবনাটাই কিন্তু জোরালো হচ্ছে। ক্যামেরায় মনোজ গৌরবের সঙ্গে সুজয় ও সিজারের রিপোর্ট, TV9 বাংলা।